বাংলাদেশের জেনারেল শিক্ষার যে কোনো মানুষের চাইতে সমাজ গঠনে এই ইসলামী শিক্ষার আলেমদের অবদান সবচাইতে বেশি। সমাজকে প্রমাণ করে দেখাতে হবে যে আলেমরাই সবকিছুতে নেতৃত্ব দিতে সক্ষম, তারাই সবকিছু করছে, তাদের নেতৃত্বেই দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। ভেঙে চুরে চুরমার করে দিতে হবে আমাদের সকল ঝঞ্ঝাল, বের হয়ে আসতে হবে ওই সকল জায়গা থেকে যেখান থেকে আপনাকে আঘাত করা হয়, ওই জায়গায় আমি থাকবো না। আমরা বের হয়ে এসে সমাজের সমস্ত সেক্টরে নেতৃত্ব দিব। এত ইমাম আছে, কারি আছে, এদের জন্য এত প্রতিষ্ঠান আছে, কিন্তু ইমামকারী এত প্রতিষ্ঠান যেহেতু আছে, পাশাপাশি এমন কিছু মানুষ দরকার ইমামকারী হয়ে যেন সংসদে ঢুকতে পারে। আমরা ডিসি বানাবো, আমরা এসপি বানাবো, আমরা সচিব বানাবো, আমরা এমপি বানাবো, আমরা মন্ত্রী বানাবো, আমরা আলেমও বানাবো। যেদিন সাইদির জানাজায় চরমনায়ের পীরের মুরিদরা যায় আর বামদের কষ্ট হয়, আর যেদিন চরমনায়ের মাহফিলে জামাতের আমির যায় সেদিন অন্য লোকের কষ্ট হয়, তখনই বুঝবেন আপনারা ঐক্যবদ্ধ হইতে পারছেন। কারণ ঐক্য হইবেন, কারো কষ্ট লাগবে না, বুঝতে হবে এই ঐক্য হয় নাই। আমাদের এই গোল টেবিল বৈঠকের শ্রদ্ধাস্পদ সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠানের যারা অধ্যক্ষ, পরিচালক এবং ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সাংবাদিক ভাইয়েরা, এবং আজকের এই হলরুমের প্রশাসনিক বা যারা দায়িত্বে রয়েছেন, আপনাদের সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা। আমি কয়েকটি কথা বলতে চাই যে আজকের মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে আপনারা একটা গতানুগতিক ধারাকে ভেঙে এই যে আলোচনার গোলটেবিল করতে পেরেছেন, এটা হচ্ছে প্রথম সফলতা বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার। আমাদের ধারণা হচ্ছে যে আলেমরা জুমার নামাজের পরে বাইতুল মুকাররমে একটা মিছিল দেবে, অথবা মসজিদে বসে কোরবানির আগে একটা তালিম দিবে, ঈদের সময় কোনো চাঁদা উঠানোর জন্য বা সাহায্যের জন্য ছাত্রদেরকে তালিম দিবে, এবং এটাই বাংলাদেশে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। এবং হয়ে যাওয়ার কারণে আপনাদের সকল কর্মগুলো এই বাংলাদেশের কিছু দুষ্ট লোকেরা, তারা সবগুলোকে ঢেকে রেখে শুধু আপনার ওই জায়গাগুলোকেই তারা ফোকাস করে, কখনোই আপনার ভালো কাজ ফোকাস করে না। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আমি প্রায় টকশোতেও বলি, যদিও কেউ বলার জন্য বলে নাই বা কেউ শিখিয়েও দেয় নাই, আমি আমার জায়গা থেকে বলতাম, বাংলাদেশে আপনি একটু যদি অ্যানালাইজ করেন যে কওমি মাদ্রাসাগুলো ধরেন থাকতো না, আজকের বাংলাদেশের দুর্দশাটা কেমন হইতো আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি যদি কওমি মাদ্রাসা না থাকলে বাংলাদেশের রেল লাইনের পাশে, বস্তির পাশে, রাস্তার পাশে, ঘরের পাশে, গ্রামে গঞ্জে কত লক্ষ লক্ষ পথ শিশু শিক্ষা ছাড়া, জীবন ছাড়া, যে যিনি নিজে জানতেন না যে কিভাবে জীবন চিনতে হয়, এই জীবন শিক্ষাটাই শিখাইতো না আমাদের যদি এই প্রতিষ্ঠানগুলো না থাকতো। অথচ এই প্রতিষ্ঠানগুলো সরকার থেকে কতটুকু সাহায্য পায় বলেন? তার থেকে আদৌ বেতন পায় না, চাকরিতে তাদের বৈষম্য, এমনকি মসজিদে চাকরি করতে গেলেও সেখানেও গুতাগুতি শুরু হয়ে যায়, ওখানেও দলবাজি শুরু হয়ে যায়, নিঃস্বার্থ আলেমদের সেখানে কোনো স্থান হয় না। অথচ তারা কিন্তু সমাজের সবচাইতে বড় অবদান আজকে রাখছে। বলতে গেলে অনেক সময় মনে হয় যে তাহলে কি কওমি মাদ্রাসায় শুধু পথ শিশু ভর্তি হয়? না, কওমি মাদ্রাসায় একজন ডিসিএসপি, এমপির সন্তানও ভর্তি হতে পারে, কিন্তু সংখ্যাধিক্যে সমাজের অবহেলিত শিশুটিকেই সর্বশেষ গিয়ে বাবা মা ওই জায়গাটায় দিয়ে আসে, যেই জায়গাটায় পৃথিবীর কেউ সাহায্য করে না, একমাত্র এই দেশের সাধারণ নিপীড়িত মানুষরাই ওই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রেখেছে। একই উপায় আপনি দেখেন, আমি মাঝে মাঝে ভাবি যদি মসজিদগুলো না থাকতো, ইমাম সাহেব না থাকতো, সপ্তাহে একদিন খুতবা না দিত, আশ্চর্য বিষয়, কত কোটি পুলিশ আপনার এই বাঙালিকে নিয়ন্ত্রণ করতে পারতো না, সম্ভব না। আপনাকে ওই যে সপ্তাহে একদিন একটু হলেও তালিম দেয়, একটু হলেও লেকচার দেয়, ওই লেকচারটার প্রভাবটা 7 দিন অন্তত টেকে। আজকে যদি একটু চোরের বিরুদ্ধে বলে, ডাকাতের বিরুদ্ধে বলে, ওই আবেগটা কাজ করে, আবার আর এক সপ্তাহে গিয়ে কিছু শোনে, ওই আবেগটা কাজ করে, করতে করতে সমাজটা এমন হয়েছে যে একটু হলেও আমরা ভালো আছি। কারণ কি? আমাদের সমাজটায় যে পরিমাণ মানুষ আমরা বসবাস করি, সেই আন্দাজ আমাদের প্রশাসন নাই, সেই আন্দাজ আমাদের সকল ব্যবস্থাপনা নাই, ম্যানেজমেন্ট নাই। তাহলে রাষ্ট্রের বিশাল উপকার করছে দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, ইসলামওয়ালারা, খুতবা দেওয়া লোকেরা, এই তাবলিগি ভাইরা, কওমি মাদ্রাসার আলেমরা, এরপরে বাংলাদেশের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। এবং আমি যদি বলি তাতে এক পেশে হবে না, এজন্য এটাকে আবার বলতেও পারেন যে আপনি তাহলে এত ভালোবাসেন তাদেরকে। না, আমি যদি সত্য কথা বলি তাহলে বাংলাদেশের জেনারেল শিক্ষার যে কোনো মানুষের চাইতে
সমাজ গঠনে এই ইসলামী শিক্ষার আলেমদের অবদান সবচাইতে বেশি। এটা মানতেই হবে, যদি কেউ না মানে তাহলে জাতির সাথে সে প্রহসন করবে, প্রতারণা করবে। জেনারেল শিক্ষার একটা মানুষের দর্শনই থাকে, আমি এখানে পড়লাম, পড়ার পরে ডিসি হব, এসপি হব, এমপি হব, মন্ত্রী হব, টাকা ইনকাম করবো। সবাই না, দুর্নীতি করবে সবাই চিন্তা করে না, কিন্তু অনেক অংশে সে ওই জাতের ভিতরে বেড়ে ওঠার কারণে তার কাছে কিন্তু ভালো মন্দের হিসাবটা কম থাকে। যেহেতু ইসলামী শিক্ষা ব্যবস্থাগুলোর ওখান থেকে মানুষগুলো প্রথমেই নৈতিক শিক্ষাগুলো অর্জন করে, সে কারণে তার ভিতরে এক ধরনের বড় মানসিকতা সে লালন করে, নৈতিকতা সে লালন করে। যাই হোক, সে ভিন্ন আলোচনা। আমি আজকে দুঃখ পাচ্ছি এজন্য, আজকে বেশি না, 4 জন স্কার্ফবিহীন এবং একটু শরীরটা বেডটের করা হালকা পাতলা নায়ক নায়িকা বা কোনো একজন শিল্পী সাহিত্যিকরা যদি শিশুদেরকে নিয়ে এখানে সেমিনার না, সে যদি শাহবাগের রাস্তায় বসে থাকতেন, অন্তত 50টা মিডিয়া আসতো কাভার করতেন। দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এবং আমি অবাক হয়ে শুনতেছিলাম এবং শুনতে চাচ্ছিলামও। আমি যদিও কমিটমেন্ট অলরেডি ফিল করেছি, এক জায়গায় 6টায় যাওয়ার কথা, এখন মনে হয় 6টার বেশি বাজে। তো আমি খুবই দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আপনাদের আলোচনাগুলো এত মানসম্মত ছিল। আমি অবাক যে আলেমরা কিভাবে পারে। আলেমরা জানে যে হাউ টু টিচ, টিচার। শিক্ষকদের, এই যে একটু আগে শিক্ষকের একজন কথা বললেন, আমাদের সাদি ভাই একটু আগে কথা বলে গেলেন, আমি নাম জানছি না, এর জন্য দুঃখিত। সবার আলোচনা এত গুরুত্বপূর্ণ ছিল। এই শিক্ষার গুরুত্বপূর্ণ আলোচনাই একজন টাই পরা ব্লেজার পরা মানুষ করতে পারে না, কিন্তু সে কিন্তু সরকার থেকে টাকা নেয়, সরকার থেকে ভাতা পায়, আবার ট্রেনিং ইনস্টিটিউট করে তাদেরকে ওখানে গুরুত্ব সহকারে 5 স্টার হোটেলে রাখা হয়। আর আপনার থাকা লাগে কোথায়? গ্রামগঞ্জে ট্রেনিং করতে গেলে মসজিদের বারান্দায় জায়গা আছে কিনা, ইমাম সাহেবের রুমে জায়গা আছে কিনা। এই যে একটা বৈষম্য, এটার মূল কারণটা হচ্ছে আমরা উপস্থাপনটা সঠিক মতো করতে পারি নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, রাগ ঢাক বাদ দিয়া এখন থেকে এসব আয়োজন করবেন শাহবাগে। মাদুর নিয়ে বসবেন, সহজ কথা, শিশু নিয়ে বসবেন, শিশু উন্নয়ন সংস্থা, ওখানে ল্যাংটা ট্যাংটা যা আছে 8, 10টা 20টা টেনে এনে ওখানেই শিশু উন্নয়ন সংস্থার বৈঠক হবে। আপনারাই সেখানে এই দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ব্যানার নিয়ে বসবেন। আপনাদের এখন থেকে আয়োজন করবেন শহীদ মিনারের পদদেশে, আপনারা আয়োজন করবেন ওই যে কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় করে, অপরাজয় বাংলায়, টিএসসি, রাজু ভাস্কর্যের প্রত্যেকটা জায়গা দখলে থাকতে হবে তাদের কাছে, যারাই মূলত বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে কাজ করে। কিন্তু সমস্যা হচ্ছে ওই রেল লাইনের পাশে, আমি টকশোতে একসময় এখনো আছে, আমার মনে আছে, সেটা এখনো মনে আছে, পোশাক নিয়ে একসময় আলোচনা হইতো। তো পোশাক বাস্তবায়নের জন্য রেলের পাশে গিয়ে তারা মিছিল করে, মিটিং করে, কিন্তু বাংলাদেশের একজন বিজ্ঞ ব্যক্তিত্ব, আপনাদের মনে আছে ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব, একবার একজনের অভিযোগের ভিত্তিতে জেলেও গিয়েছিলেন, অথচ একজন দামি ব্যক্তি, কত সম্মানিত ব্যক্তি, তার জন্য কোনো মানবতার মানুষ তখন কিন্তু দাঁড়ায় নাই। আপনার কাছে একটা বিষয় মনে রাখতে হবে যে দল আপনার যাই হোক, রাজনীতি আপনার যাই হোক, জাতীয় কিছু বিবেকবান কথা যেগুলো আমাদের সবার বলা উচিত। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের এই আলেমদের সেই কাজগুলোকে ফোকাসে আনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সেটা করবেন। বেশি বেশি আপনারা এই প্রোগ্রামগুলো করবেন, এবং এই প্রোগ্রামগুলোতে করার আগে আমাকে ওনাকে দাওয়াত দেওয়ার আগে আপনি বেশি বেশি সাংবাদিকদের দাওয়াত দিবেন। আমি জানি না আপনারা দিতে পেরেছেন কিনা, গিয়ে প্রয়োজনে 1 দিন না 5 দিন দিবেন। ওর 20টা ক্যামেরার অন্তত 5টাও যদি হাজির করতে পারেন, ওটা জাতির কাছে পৌঁছাতে সম্ভব। আমি অনেক সময় ওই সভা সমাবেশে যাই না, অনেকে বলে যে ভাই যান না কেন, গেলে তো একটু সবাই সম্মান করে, বক্তৃতা দেয়। আমি বলি ওখানে একটা বক্তব্য দেবে, লোক শুনবে 5000। আমি বাসায় বসে যদি আমার এখন এই মুহূর্তে একটা এমার্জেন্সি লাইভ করে দিই, এটা 2 মিলিয়ন 5 মিলিয়ন লোক শুনবে। আমার ফোকাস হওয়া জরুরি না, আমার মেসেজটা যাওয়া জরুরি। তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সেই মেসেজটা যেন দিতে পারেন। প্রয়োজনে এত টুপিওয়ালা লোক থাকবে না সেখানে, এতে মন খারাপের কিছু নেই। কিছু কিছু জায়গায় করতে হবে, এই জায়গাগুলোতে আপনি সেখানে প্রয়োজনে আপনাদের লোক থাকবে 3 জন, কিন্তু টুপি ছাড়া লোক থাকবে 5 জন। সমাজকে প্রমাণ করে দেখাতে হবে যে আলেমরাই সবকিছুতে নেতৃত্ব দিতে সক্ষম, তারাই সবকিছু করছে, তাদের নেতৃত্বেই দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে একটা বিষয় জানাতে যাই যে পত্র পত্রিকায় আমাদের লেখালেখি করতে হবে। আপনারা কি আদৌ, আমি তো কয়েকটা প্রোগ্রামে যাওয়ার কারণে আমি নিজেও অবাক হয়েছি, আমার ভিতরে সেই জ্ঞানের শূন্যতা ছিল। ক্যাডেট মাদ্রাসাগুলো চালাচ্ছে আলেমরা, অবাক। বাংলাদেশে বহু ক্যাডেট শিক্ষা প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসার মধ্যে অনেকগুলো ভ্যারাইটিজ আকারে এখন কওমি মাদ্রাসা শুরু হয়েছে। ওই আগের জমানার যে কওমি মাদ্রাসা সেটাই না, আধুনিক শিক্ষা ব্যবস্থার কওমি মাদ্রাসা। এই যে একটু আগে একজন আলেম ছিলেন, কই জানি চলে গেলেন, পথ শিশু মাদ্রাসা, বিগ নাইস কনসেপ্ট। এরপরে আমি একবার টিভিতে মনে হয় সম্ভবত দেখেছিলাম, আমাদের শিমেলদেরকে
যাদেরকে তৃতীয় লিঙ্গ বলেন, যদিও ইসলামের লিঙ্গর ব্যাপারে 1 or 2 দ্যাট ইজ দ্য ফাইন থিংস, কিন্তু আমাদের সেই তাদেরকেও যে শিক্ষাচ্ছে আলেমরা, আমি দেখলাম তাদেরকে পড়াশোনা শিখাচ্ছে। ভেঙে চুরে চুরমার করে দিতে হবে আমাদের সকল ঝঞ্ঝাল, বের হয়ে আসতে হবে ওই সকল জায়গা থেকে যেখান থেকে আপনাকে আঘাত করা হয়, ওই জায়গায় আমি থাকবো না। আমরা বের হয়ে এসে সমাজের সমস্ত সেক্টরে নেতৃত্ব দিব। আজকে ভালো লাগছে ইনসাফকে, ইনসাফের কই দায়িত্বশীলকে উনি আছেন, এরপরে কে আছেন, এই যে দুইজন, কংগ্রেচুলেশন, ক্লাব ফর দেম। এই যে মানুষগুলো এসেছেন, মিডিয়া, তারা দাড়ি রেখে টুপি রেখে মিডিয়া নিয়ে এসেছেন, আপনার পাশে ওই ইনসাফই আছে, আর কেউ নাই। তাহলে আমাদেরকে এরকম করে মিডিয়া তৈরি করতে হবে যে এই মিডিয়াগুলো আপনাদেরকে ফোকাস করবে। এরপরে আমাদের সমস্ত জায়গার কার্যক্রমগুলোর ভিতরে, শিক্ষার ভিতরে আমি বিশ্বাস করি আপনাদের সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেবাস আপনারা পড়ান। আমার তো মনে হয় বাংলাদেশের জেনারেল শিক্ষার পাশাপাশি ইংলিশ শিক্ষা, আরবি শিক্ষা, এগুলো শিখতে হলে মাদ্রাসাই সম্ভব। এখন শিশুদেরকে নিয়ে যেহেতু আপনারা কথা বলছেন, আপনারা এই শিশু অধিকারের জন্য প্রয়োজনে আমি আপনার কাছে অনুরোধ জানাবো, আপনারা ওই বস্তিতে চলে যাবেন, রেল লাইনের পাশে চলে যাবেন, এই ব্যানারটা নিয়ে চলে যাবেন এবং আপনারাই যাবেন। আপনারা গিয়ে গিয়ে তাদেরকে আলাদা কোনো ডাইসেস শিখানো যায় কিনা সেটার ব্যবস্থা করবেন। দেখেন আমাদের ব্রাহ্মমান শিশু শিক্ষা আলহামদুলিল্লাহ বিভিন্ন রেল লাইনের পাশে, আলহামদুলিল্লাহ, মানে আমাদের এটা কিন্তু আছে অলরেডি, তার মানে এটা ফোকাসে নাই, আনতে হবে। এরপরে আমাদেরকে দেখেন মক্তব আছে আমাদের সারা বাংলাদেশে একটা, আমি নিজেই মক্তবের শিক্ষার্থী, আমার এখনো মনে আছে সম্ভবত আয়াতুল কুরসি, তারপরে সূরা ইয়াসিন, এই জাতীয় জিনিস, এবং আমি ব্যত্রাঘাতও খেয়েছি, মারও খেয়েছি, ছোটবেলা দুষ্টও ছিলাম, তো সেই জায়গা থেকে পড়তে মন চাইতো না, পড়তাম না, কিন্তু মক্তবে যাইতাম না এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে আমার মনে হয় এখানে যারা আছে কেউ মক্তব ছাড়া নাই। অতএব এই মক্তব শিক্ষাটাকেও, মক্তবই মূলত আসলে শিশু শিক্ষা, এই যে আজকের শিশুদের নিয়ে আলোচনা করছি, এই মক্তবের জায়গাটাকে আরো স্মার্টলি কিভাবে হ্যান্ডেল করা যায় সেই দিকে আপনারা মনোযোগ দিবেন। আজকের এই আয়োজনের জন্য, আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। কখনো যদি আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনাদের এই সংস্থার কাজে, বিশেষ করে যে কোনো ধরনের আমার জবান থেকে যেটা ফ্রি সার্ভিস দিতে পারবো, আমি তো আর অর্থ সম্পদ নাই, দিতে পারবো না। আওয়ামী লীগের নির্যাতনে প্রায় 6-7 বছর দেশেই আসতে পারি নাই, অর্থ নাই, বাড়ি নেই, গাড়ি নেই, কিচ্ছু নাই, ওই অর্থে নাই আর কি, কিছু তো আছে যেগুলো দিয়ে চলতে হয়। তো সেই জায়গা থেকে আপনাদের জন্য অন্তত ভোকাল দিয়ে চেষ্টা করব এবং ন্যায়সঙ্গত যে কোনো দাবির পক্ষে আমি আপনাদের সাথে আছি, থাকবো। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং একে অপরকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর শেষ একটা দাবি হচ্ছে, সবকিছুতে ইসলামাইজেশন করে প্রতিষ্ঠিত করার মানসিকতা বাদ দিতে হবে। এটা বললে অনেকের মনে হইতে পারে, কারণ ইসলাম কি আমি কায়েম, হ্যাঁ, ইসলাম কায়েমের জন্যই এটা করতে হবে, ইসলাম কায়েমের পদ্ধতির জন্যই এটাকে করতে হবে, যে সামনে আপনার এমন একটা জিনিস থাকবে ভিতরে সব, একটু আগে একজন আলোচনায় বলেছিলেন যে আলোচনার ভিতরে, বইয়ের ভিতরে, সিলেবাসের মধ্যে এরকম একটা থাকবে। আমার একটা প্ল্যান আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে, বাংলাদেশে আমি একটা লিডারশিপ স্কুল কলেজ কনসেপ্টে প্রতিষ্ঠান করব, কিন্তু ওখানে ভর্তি হলে লোকটা আপনার মতোই নামাজি হবে, ইসলামিক হবে, কিন্তু তার থিমটা হবে সে ইমাম হবে না, থিমটা হবে সে কারি হবে না, থিমটা হবে সে প্রাইম মিনিস্টার হবে, মেম্বার অফ পার্লামেন্ট হবে। আরে ভাই, এত ইমাম আছে, কারি আছে, এদের জন্য এত প্রতিষ্ঠান আছে, কিন্তু ইমাম কারি এত প্রতিষ্ঠান যেহেতু আছে, পাশাপাশি এমন কিছু মানুষ দরকার ইমাম কারি হয়ে যেন সংসদে ঢুকতে পারে, সে যেন নামাজ দ্বারা মানে ইমামতের সাথে পড়াইতে পারে সহি শুদ্ধভাবে ওই সংসদে। আপনারা কি চান না যে সংসদে আমাদের ছাত্ররা যাক? একটু মন থেকে বলেন, আপনারা চান না? তাহলে ওয়াজের মধ্যে আপনাদের এই কথাগুলো সবার আগে বলতে হবে, আমাদের ওয়াজের মধ্যেই, আলোচনার মধ্যেই আনতে হবে। শব্দ চয়নের মধ্যে আমরা যখন ঢুকাই না, তখন ওরা সাহস পেয়ে যায় যে উনি তো এদিকে আসতেই চায় না, উনি চায় ইমাম বানাইবে, আলেম বানাইবে। আরে ভাই, আলেম বানাবো, আলেম তো মূল ওই ব্যক্তি যে ব্যক্তির এলেমের উপরে নির্ভর করে রাষ্ট্র চলবে, অর্থাৎ সেরকম আলেম কি আমরা চাই না? এখন থেকে ওয়াজের মধ্যে বলবেন আপনারা, আমরা ডিসি বানাবো, আমরা এসপি বানাবো, আমরা সচিব বানাবো, আমরা এমপি বানাবো, আমরা মন্ত্রী বানাবো, আমরা আলেমও বানাবো। আলেম শুড বি পার্ট অফ দিস, নট এভরিথিং শুধু আলেমই থাকবে। তাহলে এই সমাজের মুচিওয়ালা সে তো আলেম না, রিক্সাওয়ালা সে তো আলেম না, এই সমাজের বিক্রেতা সে তো আলেম না, ব্যবসায়ী অনেকে আলেম না, কিন্তু আলেমের জ্ঞান তার ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা যখন এগুলো বলা শুরু করব, দেখবেন বামপন্থী নাস্তিকদের শরীরে একটু পিরপির করা শুরু করবে, আর ওইটা যেদিন করবে বুঝবে আপনি সাকসেস। যেদিনই আপনাকে নিয়ে সমালোচনা হবে, এই সমালোচনা ওয়ান অফ দ্য বিগ মার্কেটিং পলিসি, আপনাকে নিয়ে আলোচনা হলেই বুঝবেন আপনি সাকসেস হয়ে গেছেন। সেজন্য আমি ওই কয়েকদিন আগে কোন আইএমএ পরিষদে একটা অনুষ্ঠানে আলেমদেরকে বলতেছিলাম, আপনি তখন সফল যেদিন সাইদির জানাজায় চরমনাইয়ের পীরের মুরিদরা যায় আর বামদের কষ্ট হয়, আর যেদিন চরমনাইয়ের মাহফিলে জামাতের আমির যায়
সেদিন অন্য লোকের কষ্ট হয়, তখনই বুঝবেন আপনারা ঐক্যবদ্ধ হইতে পারছেন। কারণ ঐক্য হইবেন, কারো কষ্ট লাগবে না, বুঝতে হবে এই ঐক্য হয় নাই। ওই মুখে মুখে ঐক্য বলে কোনো লাভ নেই। ঐক্য করতে হবে আমার বিপরীত, যেটা সমাজ চেনে, যে কওমির সাথে জামাতের মনে হয় সম্পর্ক নাই, আলিয়ার সাথে মনে হয় কওমির নাই, কিন্তু আমরা একসাথে বসতে পারছি, খাইতে পারছি, বিয়ে যাইতে পারছি, এক ইমামের পিছনে নামাজ পড়তে পারছি। এরকম একটা জিনিস যখন জাতি বুঝতে পারবে, তখনই মূলত আমার ঐক্যটা সফল হবে। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, একটু লম্বা সময় নিয়ে ফেলছি, আর বিদায় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আবারও ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রোগ্রামে দেখা হবে। আপনাদের কাছ থেকেও ক্ষমা চাচ্ছি ভাই, আমি চলে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।